নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে যে গল্পটা পড়ব সেটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পের প্রেক্ষাপট আজ থেকে কম করে হলেও প্রায় 100 বছর আগের। সেই সময়ের মানুষের চিন্তাধারা, সেই সময়ের মানুষের যে বিচার বুদ্ধি এবং একটা মজার উপায়ে তার ফাঁক বার করে কার্যসিদ্ধি, তার একটা গল্প, একটা খুব সুন্দর মজার প্রেমের গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সুধার বিবাহ। বৃহদায়তন সুন্দর সুসজ্জিত কক্ষ। কর্তা চাটিন মোড়া সোফায় হেলান দিয়া রূপার গুড়গুড়ি হইতে সোনার মুখনলে ধূম আকর্ষণ করিতেছিলেন। গৃহিণী অদূরে একখানি গদিমোড়া চেয়ারে বসিয়াছিলেন। কর্তা গিন্নিতে কথাবার্তা হইতেছিল। গিন্নি বলিলেন, আরে তুমি দোমনা করছো কেন? অতুলের সঙ্গেই খুকির বিয়েটি দিয়ে ফেলো। দেখতে দেখতে মেয়ে ডাগর হয়ে উঠল। শেঠের কোলে এই 14 বছরে পা দিয়েছে। আর দেরি হলে যে সমাজে মুখ দেখাবো কেমন করে? কর্তা বলিলেন, দেখো, তুমি ওসব মতটতগুলো ছাড়ো। মেয়ে 14 বছরের হয়েছে তো ভারী একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে কি না? হ্যাঁ? গিন্নি বলিলেন, আবার কি, হিঁদুর ঘরের আইবুড়ো মেয়ে 14 বছরের হলে মহাভারত অশুদ্ধ হয় না? কর্তা বলিলেন, কুয়োর ব্যাং, কুয়োয় বসে আছো, দুনিয়ার খবর তো রাখো না? বিলেতের, আমেরিকার বড় বড় ডাক্তারদের আজকাল মত এই যে 16 বছরের কমে কখনোই মেয়ের বিবাহ দেওয়া উচিত নয়। 16 বছরের কমে কখনোই আমি মেয়ের বিয়ে দেব না। নির্মলার দিনই আমার মত, বিশ্বাসের বিরুদ্ধে কাজ করব না, এই আমার প্রতিজ্ঞা। গিন্নি বলিলেন, তা আমরা তো বিলেতেও বাস করি নে, আমেরিকাতেও বাস করি নে, যে সমাজের যা প্রথা। কর্তা বাধা দিয়া বলিলেন, এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে 16, 17, 20 বছরের পর্যন্ত আইবুড়ো মেয়ে রয়েছে। সে খবর রাখো কুয়োর ব্যাং? সেজন্যে তাদের কি কেউ নিন্দে করছে না? তারা সমাজে মুখ দেখাতে পারছে না? ওই অতলোর হাতে মেয়ে দেবার কল্পনাও করো না, সে অসম্ভব একেবারে। কেন অসম্ভব কিসে শুনি? অতুলকে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে? অজাতে পড়বে না তা স্বীকার করছি, কিন্তু অঘরে পড়বে নিশ্চয়ই। তবে তোমরা অঘর বলতে যা বোঝো সে অর্থে বলছি নে। কি অর্থে বলছো শুনি? তাহলে বুঝিয়ে বলি, শোনো। তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজন্ম প্রতিপালিত। ভূমিষ্ঠ হয়ে অবধি এতকাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, যে ঘরে গেলে সে সমস্ত সে পাবে না, সেই ঘরই তার পক্ষে অঘর। তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরী ভিন্ন অন্য শাড়ি পরে না। একখানা শাড়ি একদিন পরা হলেই ধোপাকে ফেলে দেয়। রূপোর থালা বাসনে খেয়ে দিয়ে এমনই তার অভ্যেস হয়ে গেছে যে কাঁসার থালা বাসনে খেতে গেলে তার গন্ধ লাগে। বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাত্রে তার ঘুমই হয় না। 2-3টে দাসী সারাদিন তার পরিচর্যায় ব্যস্ত। সে কি তোমার ওই 200 টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলের শাড়ি পরে বটি পেতে কুটনো কুটতে পারবে? না শিল পেতে বাঁট না বাটতে পারবে? না কয়লা ধরিয়ে ভাত রাঁধতে পারবে? গিন্নি নীরবে বসিয়া কিয়ৎকাল চিন্তা করিলেন। তারপর বলিলেন, কেন পারবে নাই বা কেন? হলই বা বড় মানুষের মেয়ে, হিঁদুর মেয়ে তো, মেম সাহেব তো আর নয়। নিজের সংসারে নিজের স্বামী পুত্রকে রেঁধে বেড়ে খাওয়ানো, ঘরের কাজকর্ম করা, সেটা তো মেয়ে মানুষের ভাগ্যের কথা।
ও যদি বলে আমি পারবো, ও যদি বলে আমি তাতেই খুশি, তবে আমরা কেন তাতে বাধা দিই? দুটিতে ভাব হয়েছে বড্ড। এ বিয়ে না দিলে মেয়ে কিন্তু আমার অসুখী হবে, তা তোমায় বলে রাখলাম। শুধু অসুখী বা বলি কেন, অধর্ম হবে। মেয়ে মানুষের যা প্রধান ধর্ম, সতী ধর্ম, তাতে আঘাত লাগবে। কর্তা কয়েক মুহূর্ত সবিস্ময়ে স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিলেন। তারপর মুখমণ্ডলে বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিল। তারপর বলিলেন, ও এত দূর গড়িয়েছে? খুকি তোমাকে বলেছে বুঝি ওই সব কথা? দুটিতে ভাব হয়েছে বড্ড, তাই নাকি? বলিয়া বিদ্রূপের ভঙ্গিতে ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া মাথাটি নাড়িতে লাগিলেন। গৃহিণী আনত নেত্রে সভয়ে উত্তর করিলেন, হ্যাঁ। কর্তা বলিলেন, ভাব হয়েছে অর্থাৎ লাভ হয়েছে? ওর গুষ্টির পিণ্ডি হয়েছে। ডাকো তো একবার হারামজাদিকে, কোথায় গেল? সব কথা তার নিজের মুখে শুনে একটা বিহিত করি। গিন্নি বলিলেন, নাও আর বাপগিরি ফলাতে হবে না, ভারী বিহিত করবে তুমি। সে স্কুলে চলে গেছে, এই তো গাড়ি তাকে রেখে দিয়ে ফিরে এলো। 11টা বাজে, এখন উঠে স্নান করবে যাও। না আমার সঙ্গে বসে বসে শুধু ঝগড়াই করবে কেবল। কর্তা ঘড়ির দিকে চাহিলেন, বলিলেন, আমি তো ঝগড়া করছি বটে, কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি। ভাব হয়েছে এ আবার কোন দেশি কথা? গিন্নি বলিলেন, কেন? এই যে এখনই বলছিলে বিলেতের আমেরিকার ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত, তা সেসব দেশে বিয়ের আগে বরকনের ভাব হয় না? মনের ভিতর একজনকে ভালোবাসবে, বাইরে অন্যজনকে বিয়ে করে তার ঘর করতে যাবে, এটা কি ধর্ম? কর্তা চিন্তান্বিতভাবে বলিলেন, তা সেজন্যে বিশেষ চিন্তা নেই। লাফাব এসব সবগুলো নিছক ছেলে মানুষই বই তো নয়। দেখাশুনো বন্ধ হলে সেটা সময়ে আপনিই সেরে যাবে। আর কিন্তু খবরদার, সুধা যেন নির্মলের বাড়িতে না যায়, বুঝলে? তা হলেই ও সব বাঁদরামি দুদিনেই চুকে বুকে যাবে। হ্যাঁ, চুকে যাবে। দিনকের দিন যতই বুড়ো হচ্ছেন ততই ভীমরতি ধরছে। বলিয়া গৃহিণী কর্তার স্নানের জন্য ভৃত্যগণের প্রতি আদেশ প্রচার করিতে উঠিয়া গেলেন। তা ব্যাপারটা এই যিনি রূপার গুড়গুড়িতে সোনার মুখনলে তামাক খাইতে খাইতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন, ইহার নাম বরদা কিঙ্কর চক্রবর্তী। ইনি কলিকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি। তাছাড়া দেশে জমিদারি আছে, অগাধ টাকা। ইহার 2 কন্যা, একটিমাত্র পুত্র। জ্যেষ্ঠা কন্যা নির্মল হাসিনী বা নির্মলা কলিকাতাতেই স্বামী গৃহে বাস করে। তাহার বয়স 18 বৎসর মাত্র। তাহার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক। শ্বশুরের তুল্য না হইলেও বিনয়ভূষণ ধনী লোক। দেশে তার বিষয় সম্পত্তি আছে, চাকুরিটুকুই ভরসা নহে। খুকি অর্থাৎ কনিষ্ঠা কন্যার নাম সুধাংশু নলিনী অর্থাৎ সুধা। তাহার বয়ক্রম 14 বৎসর, বেথুন স্কুলে 2য় শ্রেণীর ছাত্রী। বরদাবাবুর পুত্রটি এখন 7ম বর্ষীয় বালক মাত্র। অতুলও রসায়নের অধ্যাপক, কিন্তু বেসরকারি কলেজের। 200 টাকা মাত্র বেতন পায়। অতুল ও বিনয় পূর্বে সহপাঠী ছিল। বন্ধু গৃহেই বন্ধু শ্যালিকা সুধার সহিত অতুলের পরিচয়ের সূত্রপাত। ক্রমে সেই পরিচয় রীতিমতো ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে।
নির্মলা ও তার স্বামী উভয়েরই ইচ্ছা অতুলের সঙ্গেই সুধার বিবাহ হোক। অতুলের যেদিন আসিবার কথা, নির্মলা সেদিন বাপের বাড়ি গিয়া সুধাকে লইয়া আসে। আবার সুধা কোনোদিন আসিলে অতুলকে খবর দিতে বিনয় ভুলে না। বস্তুত ইহাদিগেরই ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটি এরূপ সঙ্গীন হইয়া দাঁড়াইয়াছে। ইহারা দুটি বোনেই সুন্দরী, তবে সুধা বেশি সুন্দরী। বিশেষত তাহার গাত্রবর্ণটি চমৎকার। এমন রংটি বাঙালি ঘরে দুর্লভ। আরমানি বিবির অপেক্ষা কিছুমাত্র হীনপ্রভ নহে। এরপর 3 মাস পরে একদিন সন্ধ্যায় অফিস হইতে ফিরিয়া জলযোগ করিতে করিতে বরদা বাবু পত্নীকে বলিলেন, ওগো, কালকে খুকিকে দেখতে আসবে। কারা? কোথা থেকে? ময়মনসিংহ জেলার মুকুন্দনগরের রাজবাড়ি থেকে। রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো? মস্ত বড় লোক। যেখানে তার রাজধানী সেখানকার নাম পূর্বে কি একটা ছিল, এখন ওই রাজার নামে সেই স্থানের নাম মুকুন্দনগর হয়েছে। রাজা উপাধি হলে কি হবে, অনেক মহারাজার চেয়ে টাকা বেশি। গৃহিণী বলিলেন, রাজা মুকুন্দনাথের নাম তো ছেলেবেলা থেকেই শুনছি। তার বয়স হয়েছে নিশ্চয়ই। এ বয়সে আবার বিয়ে করবেন নাকি? দূর পাগলি, রাজা কেন, রাজকুমারের জন্যে। রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহশিক্ষক, তার এক বন্ধু আর একজন জ্যোতিষী পণ্ডিত, এই 4 জনে কুমারের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছে। আমাদের সশ্রেণীর লোক যিনি যেখানে আছেন সকলের বাড়ি গিয়ে তারা মেয়ের সন্ধান করছে। 3 মাস হলো তারা এই কাজে বেরিয়েছে। নানা স্থানে ঘুরে এখন তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছে। রাজকুমারের বয়স কত? এই 20-21। স্বভাব চরিত্র কেমন? বড়লোকের ঘরের বখাটে ছেলে নয় তো? তা যদি হয় তাহলে কিন্তু তাকে মেয়ে দেব না, তা তিনি রাজকুমারী হন আর বাদশা কুমারী হন। এই কথায় বরদাবাবু একটু বিব্রত হইয়া পড়িলেন। লুচি ছিঁড়িয়া আলুর দমে মাখিতে মাখিতে বলিলেন, তা স্বভাব ভালো হবারই সম্ভাবনা। অত বড় রাজার ছেলে। গিন্নি বলিলেন, যা বললে। বড়লোকের ছেলের রাজার ছেলের স্বভাব চরিত্র কি আর বিগড়ায়? যত বেগড়ায় গরিবের ছেলের। যত গরিব, কেরানি, মাস্টার, এদের ছেলেরাই সচরাচর মদ খেয়ে কুপল্লিতে পড়ে থাকে, রাত্রে বাড়ি আসতে পারে না। তাই নয় কি? কর্তা বলিলেন, আরে সে কথা বলছি নে, তবে সহবত বলে একটা জিনিস আছে তো। সে যাই হোক, মেয়ে যদি তাদের পছন্দই হয়, সে সব বিষয়ে খোঁজ খবর না নিয়েই কি আর বিয়ে দেব? কখন দেখতে আসবে? কাল বিকেল 4টে থেকে 5টার মধ্যে। আমি 3টের পরেই অফিস থেকে ফিরে আসব। নির্মলাকেও আনানো উচিত তো? বরদাবাবু যেন কিঞ্চিত অনিচ্ছার সহিত বলিলেন, আচ্ছা, আনিও তাকে। অতঃপর বরদাবাবু নীরবে জলযোগ সমাপ্ত করিলেন। তিনি যখন উঠিতেছিলেন, গৃহিণী তখন বলিলেন, হ্যাঁ গা, তবে যে বলছিলে মেয়ের 16 বছর না হলে কোনো মতেই বিয়ে দেবে না, তোমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে না? ভৃত্য রূপার জগ হইতে জল ঢালিতেছিল। প্রকাণ্ড রূপার চিলিমচির ওপর বরদাবাবু হস্ত প্রক্ষালন করিতেছিলেন। সহসা কোনো উত্তর দিলেন না। মুখাদি ধৌত করিয়া তোয়ালে দিয়া হাত মুছিতে মুছিতে বলিলেন, এক সময় তাই বলতাম বটে, কিন্তু এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায়। গৃহিণী বলিলেন, তাহলে বলো, তোমার মদ বিশ্বাস ফিশ্বাস কিছুই নয়, ওসব ভণ্ডামি মাত্র। তুমি একজন সুযোগবাদী।
বরদাবাবুর মনে হইল সুযোগবাদী না হইলে কি তিনি এত বড় একটা অ্যাটর্নি হইতে পারিতেন। কিন্তু সে ভাব গোপন করিয়া মৃদু হাসিয়া বলিলেন, দেখো গিন্নি, তোমায় যখন বিয়ে করে এনেছিলাম তখন তুমি ক খও চিনতে না। নিজে রাত জেগে মাস্টারি করে তোমায় লেখাপড়া শিখিয়েছিলাম। এই কি তার এখন প্রতিফল? কেন? নইলে আজ তুমি এমন আমায় সাধু ভাষায় গালাগালি দিচ্ছ। কখন আবার আমি তোমায় গালাগালি দিলাম? কেন, শালা না বলে কি গালাগালি হয় না? ওই যে তুমি আমায় সুযোগবাদী বললে, সেটা বুঝি গালাগালি হলো? ভয়ঙ্কর! তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজের সম্পাদক হতে, তাহলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম। সেই রাত্রিরেই সুধা শুনিল রাজবাড়ির লোকে তাহাকে দেখিতে আসিবে। শুনিয়া তাহার প্রাণে বড়ই ভয় হইল। এই ৩ মাস কাল অতুলের সহিত তাহার সাক্ষাৎ হয় নাই। পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তাহার বন্ধ হইয়া গিয়াছে। তবে দিদি মাঝে মাঝে আসে বটে এবং দিদির নিকট হইতে অতুলের সংবাদ পায়। দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপনে সে পত্র ব্যবহার করিবার অভিলাষও জ্ঞাপন করিয়াছিল, কিন্তু নির্মলা তাহাতে রাজি হয় নাই। বলিয়াছিল, না ভাই, কি জানি বাবা যদি শেষ পর্যন্ত মত নাই করেন, সেসব তুই ভুলে যাবারই চেষ্টা কর। সুধা বলিয়াছিল, দিদির যেমন কথা, চেষ্টা করিলেই বুঝি মানুষ ভুলতে পারে? সে রাত্রিরে নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়া আলো নিবাইয়া বিছানায় বসিয়া সুধা প্রথমটা খানিক কাঁদিল। তারপর আলো জ্বালিয়া নিজ আলমারি হইতে অতুলের ফটোগ্রাফখানি বাহির করিয়া অনেকক্ষণ ধরিয়া সেখানি দেখিল। শেষে আলো আবার নিবাইয়া অতুলের ছবিখানি বালিশের তলায় রাখিয়া মনে মনে দেবদেবীগণের নিকট প্রার্থনা করিতে লাগিল। হে মা কালী, হে মা দুর্গা, হে বাবা মহাদেব, হে বাবা জগন্নাথ, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। রাজবাড়ির সেই পাঁজি ছুঁচোগুলো যেন আমায় পছন্দ না করে, আমায় যেন তারা বিষ নয়নে দেখে। আমি তোমাদের সবাইকে পুজো দেব। আমায় তোমরা রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আজ রাত্রিরে সুধার ভালো ঘুম হইল না। মাঝে মাঝে জাগিয়া উঠে দেবদেবীগণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করিতে করিতে আবার ঘুমাইয়া পড়ে। অতুলের ছবিখানি দেখিতে ইচ্ছা হয়, কিন্তু ভয়ে আলো জ্বালিতে পারে না। কারণ পাশের কক্ষেই মাতা শয়ন করেন এবং মাঝের দরজা খোলাই থাকে। পূর্বে কতবার রাত্রি জাগিয়া নভেল পড়িতে গিয়া ধরা পড়িয়া মার নিকট বকুনি খাইয়াছে। আজ এমন করিয়াই রাত পোহাইল। বেলা ১টার সময় নির্মলাকে আনিবার জন্য গাড়ি পাঠানো হইল। ২টার মধ্যেই নির্মলা আসিয়া পৌঁছিল। রাজবাড়ির লোকেরা যথাসময়ে আসিয়া কন্যা দেখিলেন। জ্যোতিষ মহাশয় প্রথমে সুধার কোষ্ঠীখানি পরীক্ষা করিয়া অভিমত প্রকাশ করিলেন। মেয়েটি সুলক্ষণা বটে। বরদাবাবু, এতদিনে আমাদের ভ্রমণ শেষ হল। ৪ মাস কাল আমরা নানা স্থানে মেয়ে দেখে বেড়াচ্ছি, কিন্তু আপনার মেয়ের মতো এমন সুন্দরী সুলক্ষণা মেয়ে আমরা কোথাও পাইনি। রংটার ওপরেই রাজাবাহাদুরের বিশেষ রকম ঝোঁক। আপনার এই মেয়ের মতো বা এর চেয়ে অনেক বেশি সুশ্রী মেয়ে যে আমরা দেখিনি তা নয়, তবে তার গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি, যাকে শাস্ত্রে আসল গৌরী বলে। এই মেয়ে তাই। এই মেয়েই আমাদের পছন্দ। আজ রাত্রেই আমরা দেশে ফিরব। রাজা বাহাদুরকে, রানীমাকে গিয়ে সব কথা বলি। কুমার বাহাদুর হয়তো নিজে এসে একবার দেখতে চাইবেন। তারপর শুভ কার্যের দিন স্থির করা যাবে। যদি অনুমতি করেন, আজ তাহলে উঠি আমরা। বিবাহ পরীক্ষায় মেয়ের এই উচ্চ অনার্সের সহিত পাশের সুসংবাদে বরদাবাবু আনন্দে বিহ্বল হইলেন।
কিঞ্চিত মিষ্টিমুখ করিয়া যাইবার জন্য ইহাদিগকে অনুরোধ করিলেন। পূর্ব হইতেই বিলক্ষণ আয়োজনাদি চলিতেছিল। শুধু মিষ্ট রসে নহে, সররসে রসনা পরিতৃপ্ত করিয়া আগন্তুকগণ বিদায় গ্রহণ করিলেন। গৃহিণীও আনন্দিত হইলেন। এই 3 মাসে তাহার মনে ধারণা জন্মিয়াছিল যে সুধা অতুলকে ভুলিয়াছে, মেয়ের রাজরানী হবে। এ সংবাদে কোন মাতা না আনন্দিত হইবেন? সুধার কিন্তু কাঁদিয়া কাঁদিয়াই রাত্রি কাটিল। অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত করিল, দেব দেবীগণ সমস্তই ঝুঠা, হিন্দু ধর্ম একেবারেই ফাঁকি। কুমার বাহাদুর সুধাকে দেখিতে আসিবেন, এই চিন্তায় বরদাবাবু দিবানিশি ব্যস্ত রহিলেন। সপ্তাহান্তে মুকুন্দনগর হইতে পত্র আসিল। রাজমাথুর লিখিয়াছেন, আমরা ফিরিয়া আসিয়া রাজা বাহাদুর ও রানীমার বরাবর আপনার কন্যার বিষয়ে সবিশেষ বর্ণনা করিয়াছি। শুনিয়া তাহারা অত্যন্ত খুশি হইয়াছেন। কুমার বাহাদুর যাইবেন না, তবে রাজা বাহাদুর স্বয়ং একবার গিয়া আপনার কন্যাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন। কিন্তু এখন তিনি রাজকার্যে অত্যন্ত ব্যস্ত থাকায় বোধহয় আগামী মাসের 15 তক কলিকাতায় যাত্রা করিতে পারিবেন। সুতরাং রাজা বাহাদুরের শুভাগমনের এখনও প্রায় 1 মাস বিলম্ব আছে জানিয়া বরদাবাবু আবার নিজ কাজকর্মে মনোসংযোগ করিলেন। অতুলবাবু তাহার বন্ধু বিনয়বাবুর মুখে বরদা ভবনের সকল সংবাদই পুঙ্খানুপুঙ্খভাবে পাইয়া থাকেন। মুকুন্দনগর রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা, গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং 1 মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ং কন্যা দেখিতে আসিবেন সে সংবাদও পাইলেন। 2 বন্ধুতে অত্যন্ত গোপনে কি পরামর্শ চলিতে লাগিল। অতুলবাবু প্রত্যহ নিজ কলেজের পর প্রেসিডেন্সি কলেজে গিয়া বিনয়বাবুর রসায়নাগারে 2-3 ঘণ্টা করিয়া কাটাইতে লাগিলেন। উভয়ের রসায়ন শাস্ত্রে সুপণ্ডিত। উভয়ে মিলিয়া কি সব রাসায়নিক পরীক্ষা করিতে লাগিলেন তাহারাই জানেন। সপ্তাহকাল 2 জনে প্রেসিডেন্সি কলেজে বসিয়া এইরূপে বৈজ্ঞানিক পরীক্ষা চালাইলেন। তাহার পর একদিন নির্মলা কিসের একটা শিশি বস্ত্র মধ্যে লুকাইয়া পিত্রালয়ে গিয়া তাহার কনিষ্ঠাকে দিল। চুপি চুপি কি সব উপদেশও তাহাকে দিয়া আসিল। সুধা শিশিটা নিজ আলমারির মধ্যে লুকাইয়া রাখিল। ইহার কয়েকদিন পরে সন্ধ্যার পর কর্তাগিন্নিতে কথাবার্তা চলিতেছিল। রাজা বাহাদুরের আসিবার তো অধিক বিলম্ব নাই, 1 সপ্তাহ মাত্র। মেয়ে দেখিয়া তবে বিবাহের দিন স্থির হইবে। সে বিষয়ে যদি মতামত জিজ্ঞাসা করেন তবে তাহাকে কি বলা যাইবে? এই সম্বন্ধে বরদাবাবু পত্নীর সহিত আলোচনা করিতে লাগিলেন। দিন স্থির তো করবে, কিন্তু মেয়ের ভাবভঙ্গি দেখে আমি যে মোটেই সাহস পাচ্ছি নে। কেন, কি ভাবভঙ্গি দেখলে? সেদিন তারা এসে মেয়ে দেখা অবধি ও যে কেমন মনমরা হয়ে থাকে, মুখে হাসি নেই, ভালো করে খায় না, রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, এও আমি টের পেয়েছি। দেখছো না কীরকম রোগা হয়ে যাচ্ছে? ভেবে ভেবে বাছার আমার সোনার বরণ কালি হয়ে যাচ্ছে। মেয়ে ডাগর হয়েছে, তার অমতে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত না হয়ে দাঁড়ায়। বরদাবাবু বলিলেন, হ্যাঁ, ওই সব ছেলে মানুষই কথা শোনো কেন? কিন্তু মনে মনে তিনিও শঙ্কিত হইয়া উঠিলেন। বলা যায় কি, কালের যেরূপ গতি, কাপড়ে কেরোসিন ভিজাইয়া আগুনই ধরাইয়া দিবে, না আফিম আনাইয়া ভক্ষণ করিবে, কে বলিতে পারে? গৃহিণীকে অবশেষে তাহার আশঙ্কার কথা খুলিয়াই বলিলেন এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করিয়া তাহাকে সাবধান করিয়া দিলেন। পরদিন বরদাবাবু সুধাকে ডাকিয়া মিষ্ট কথায় তাহাকে নানা প্রকারে বুঝাইলেন, কিন্তু সুধা কোনো উত্তর করিল না, কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। দিনের পর দিন এভাবেই কাটিতে লাগিল। দিনের পর দিন সুধার দেহবর্ণ মলিন হতে মলিনতর হইতে লাগিল।
কন্যার এ অবস্থা দেখিয়া বরদাবাবু শঙ্কিত হইয়া উঠিলেন। ভাবি পুত্রবধূর গাত্রবর্ণের ওপরই যে রাজার অত্যধিক ঝোঁক। মুকুন্দনগর হইতে পত্র আসিল, অমুক দিন অমুক সময় সপারিষদ রাজাবাহাদুর মেয়ে দেখিতে বরদা ভবনে উপস্থিত হইবেন। বড় বড় সাহেবী দোকান হইতে বরদাবাবু মেয়ের জন্য দামি দামি ফেস ক্রিম, কমপ্লেকশন লোশন প্রভৃতি আনিয়া দিলেন। তাহার কড়া আদেশে সে সকল সুধার সর্বাঙ্গে মালিশ হইতে লাগিল। কিন্তু উল্টা উৎপত্তি হইল, মেয়ে দিন দিন কালো হইতে লাগিল। এরপর রাজা বাহাদুরের আসিবার একদিন মাত্র বিলম্ব আছে। আগামী কল্য প্রাতের ট্রেনে তিনি আসিয়া পৌঁছিবেন এবং অপরাহ্নকালে মেয়ে দেখিতে আসিবেন। কি উপায় হইবে? প্রাতকালীন চা পানান্তে দ্বিতলের বৈঠকখানায় বসিয়া ইহাই বরদাবাবু চিন্তা করিতেছিলেন। এমন সময় তাহার গৃহদ্বারে একটি মোটর গাড়ি দাঁড়াইয়া শব্দ হইল। বরদাবাবু জানলা দিয়া মুখ বাড়াইয়া দেখিলেন একজন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক একটা ট্যাক্সি হইতে নামিতেছেন। দেহটি স্থূল, গায়ে একটা আধময়লা সুতির পিরান, তার উপর ময়লা লাট হইয়া যাওয়া একটা সিল্কের চাদর। কিয়ৎক্ষণ পরে দারোয়ান আসিয়া নিবেদন করিল, মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী দর্শন প্রার্থী। নিয়ে এসো বলিয়া বরদাবাবু গম্ভীরভাবে ধূমপান করিতে লাগিলেন। লোকটি দারবানের সহিত আসিয়া বাহিরে জুতা খুলিয়া রাখিয়া প্রবেশ করিল। অত্যন্ত সম্ভ্রমের সহিত বরদাবাবুকে প্রণাম করিয়া বলিলেন, অসময়ে এসে হুজুরকে বিরক্ত করলাম না তো? বরদাবাবু বললেন, না 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 না, বিলক্ষণ নয়। বিরক্ত কেন করবেন? বসুন বসুন। লোকটি হাত জোর করিয়া বলিল, আজ্ঞে না, সে গোস্তাকি কি করতে পারি? আজ বাদে কাল হুজুর হবেন আমার অন্নদাতা মনিবের বৈবাহিক, সুতরাং হুজুরও মনিব স্থানীয়। দু একটা কথা নিবেদন করবার জন্য এসেছিলাম, হুকুম হলে বলতে পারি? বরদাবাবু বলিলেন, বলুন না। আমাদের সঙ্গে এসব ফর্মালিটির কিছু দরকার নেই। বসুন বসুন, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ? লোকটি সংকুচিতভাবে চেয়ারে বসিয়া বলিল, আমাদের রাজা বাহাদুর কাল সকালে ট্রেনে আসবেন, এই স্থির ছিল। হুজুরকে পত্রে তাই জ্ঞাত করা হয়েছে। কিন্তু তিনি হঠাৎ আজকেই এসে পড়েছেন। ল্যান্সটাউন রোডে নাটোর রাজবাড়িতে উঠেছেন। আমাকে আপনার কাছে জিজ্ঞেস করতে পাঠালেন, কালকের পরিবর্তে আজ বিকেলে তিনি যদি মেয়ে দেখতে আসেন তাহলে আপনাদের কোনো অসুবিধে আছে কি? কারণ কাজটা যদি আজ সেরে ফেলতে পারেন তাহলে আজ রাত্রেই আবার রাজধানী রওনা হতে পারেন। সেখানে জরুরি কাজ আছে। বরদাবাবু বলিলেন, রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি? বেশ বেশ, তা আজ বিকেলে যদি তিনি আসেন তাতে আমার কোনো অসুবিধেই নেই। আমি বরঞ্চ নাটোর রাজবাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে আসব, বা নাটোর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করেই নিয়ে আসব। কটার সময় যাব বলুন দেখি? লোকটি বিনীতভাবে বলিল, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি তো বাড়ি দেখে গেলাম, আমি সঙ্গে করে তাকে আনব। আচ্ছা, যদি অনুমতি হয় এখন তাহলে উঠি? বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। বরদাবাবু বলিলেন, বসুন বসুন, তাড়াতাড়ি কি, একটু চা খেয়ে যান। লোকটি বলিল, আগে তা আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু তার সঙ্গে আর একটু প্রার্থনা আছে। কি বলুন? মাকে, মানে আমাদের বউরানী মাকে এখন একবার দেখতে পাবো না? ওবেলার অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে এসে তো দেখবই, কিন্তু মার রূপ গুণ সম্বন্ধে যেরকম বর্ণনা শুনেছি, তাকে একটিবার দেখবার জন্য মনটা বড়ই উতলা হয়েছে। বরদাবাবু ভৃত্য দ্বারা সুধাকে ডাকাইয়া পাঠাইলেন। 1 মিনিট পরেই সুধা আসিয়া বলিল, ড্যাডি, আমায় ডাকছেন? হ্যাঁ মা, মুকুন্দনগর রাজবাড়ি থেকে এই ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমার মাকে গিয়ে বলো এর জন্য 1 পেয়ালা চা আর কিছু খাবার যেন পাঠিয়ে দেন। লোকটি বলিল, বরদাবাবু,
থাক থাক, চা খাবো ওটা ভুলে বলেছি। আমার এখন যে স্নান আহ্নিক হয়নি সেটা খেয়ালই ছিল না। মালক্ষী, তুমি বাড়ির ভিতর যাও তো। একে তো মুকুন্দনগর রাজবাড়ির নাম শুনিয়াই সুধা জ্বলিয়া গিয়াছিল। কে এই ব্যক্তি যে এমন আদেশের স্বরে তাহার সহিত কথা কহে? উভয় নেত্র হইতে লোকটার প্রতি অগ্নিবাণ হানিয়া সুধা প্রস্থান করিল। সে চলিয়া যাইবা মাত্র আগন্তুকের মুখ হইতে সেই বিনীত ও নম্রভাব একেবারে তিরোহিত হইয়া গেল। ব্যঙ্গপূর্ণ স্বরে তিনি বলিলেন, এইটিই তো আপনার মেয়ে, সুধাংশু নলিনী। মুকুন্দনগরের রাজবাড়ির লোকেরা এই মেয়েকেই তো দেখে গিয়েছিল। কথা বলার ধরনে বরদাবাবু একটু রুষ্ট হয়ে বলিলেন, হ্যাঁ তাই। লোকটি দাঁড়াইয়া উঠিয়া বলিল, কেন মশাই, আর কি জোচ্চুরি করবার জায়গা পেলেন না? এই মেয়ে আপনার আরমানি বিবির মতো সুন্দরী? এ তো রীতিমতো শ্যামবর্ণ, কালো বললেও অন্যায় হয় না। বলি, কি রং টং আড়ক টাড়ক মাখিয়ে রাজবাড়ির লোকেদের সামনে সেদিন চোখে ধুলো দিয়েছিলেন বলুন তো? বরদাবাবু ক্রুদ্ধভাবে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, মশাই সরে পড়ুন দেখি। ফের যদি কোনো অপমানসূচক কথা এখানে উচ্চারণ করেন তবে দারোয়ান দিয়ে আপনাকে এক্ষুনি বার করে দেব। আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন আমার মেয়েকে যেরকম দেখে গেলেন তাতে তিনি আমার মেয়েকে না নেন নাই নেবেন। লোকটি বলিল, রাজা বাহাদুরকে কোনো কথা বলবার দরকার হবে না, কারণ আমি রাজা মুকুন্দনাথ রায়। আমি ইচ্ছা করেই একদিন আগে কলকাতায় এসেছি, আর মেয়ের যথার্থ স্বরূপ কী তাই দেখবার জন্যেই নিজের কর্মচারী সেজে অসময়ে এভাবে এসেছি। কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেকে ভয়ানক জোচ্চোর, তার উপর বাঙাল দেশের লোককে তারা তো গোগর্ধব বলেই মনে করে, ভাবে বাঙালকে অতি সহজেই ঠকানো যায়। কিন্তু সেটা আপনাদের ভুল। বাঙালকে ঠকানো সহজে যায় না। ভাগ্যিস এভাবে এসে দেখলাম, নইলে ও বেলায় তো আবার রং টং মাখিয়ে পেতনির বাচ্চাটিকে পরীর বাচ্চা সাজিয়ে দেখাতেন। উফ, বাপরে বাপ, কলকাতার লোকেরা কি জোচ্চোর কি জোচ্চোর বলিয়া গট গট করিয়া সদর্বে বাহির হইয়া গেলেন। তারপর কি হইল? প্রমাণ হইল হিন্দুদের দেব দেবীগণ মিথ্যা নহেন, হিন্দু ধর্ম ফাঁকি নহে। সুধার এতদিনকার সকরণ আবেদনে দেব দেবীগণ কর্ণপাত করিয়াছেন। বরদাবাবু অবশেষে বুঝিলেন, অতুল ছাড়া অন্য পাত্রে বিবাহ দিলে মেয়ে সুখী হইবে না, হয়তো বাঁচিবেই না। সুতরাং বিবাহে তিনি মত করিলেন। সুধার মুখে আবার হাসি দেখা দিল। দিদির দেওয়া সেই আড়কের শিশিটা খালি হইয়া গিয়াছিল, আর তাহা ভর্তি করিয়া আনানোর প্রয়োজন হইল না। মলিন বর্ণ দিনে দিনে আরও উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। পরের মাসে বিবাহ। সুধার দেহবর্ণ তখন আবার পূর্ব ঔজ্জ্বল্য ধারণ করিয়াছে। বিবাহ হইয়া গেলে বিনয়বাবু বরের কানে কানে বলিলেন, জয় রসায়নের জয়। কেমন লাগলো গল্পটা? বেশ মজার না? অদ্ভুত সুন্দরভাবে যেটা সবচেয়ে পছন্দের জিনিস সেটাকে সবচেয়ে অপছন্দের জিনিস বানিয়ে দুভাবেই প্রেজেন্ট করা যায়, এবং তার জন্যেই শিক্ষা, তার জন্যেই পাণ্ডিত্য। রসায়নের সত্যিই জয় হোক। সবাই ভালো থাকবেন। আর একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসবো। গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট এবং লাইক করবেন। আর অন্য কোনো রকম গল্প শুনতে ইচ্ছে হলে বা কিছু সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।